এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে এসেছি। এই সেটে যে সমস্ত ম্যাথগুলি রয়েছে সেই সেটগুলি সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি এর উপর, সেখানে ম্যাথের ক্লাস এবং বায়োলজির ক্লাসও করানো রয়েছে। সেগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলো দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে একটি সুষম বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি এবং একটি বহিঃকোণের অনুপাত 24:1 হলে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো। n সংখ্যক সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা হলো 2 × n-2 n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বের করার ফর্মুলা হলো 2 × n-2 × 90°। আর প্রতিটি বহিঃকোণের মান বের করার ফর্মুলা হলো 360°/n। এই তোমরা ফর্মুলাটা মনে রাখবে। আর যদি বলো প্রতিটি অন্তঃকোণের মান, এটা সমষ্টি স্থান। আর প্রতিটি অন্তঃকোণের মান যদি বলতো অন্তঃকোণ প্রতিটি, সেই ক্ষেত্রে ফর্মুলা হতো 2 × n-2 × 90°। যতগুলো বাহু nটা n দিয়ে ভাগ করবে, এটা প্রতিটি অন্তঃকোণের মান। আর অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা হলো এত। আর প্রতিটি বহিঃকোণের মান বের করার ফর্মুলা হলো 360°/n। এই তিনটা জিনিস মনে রাখবে। তো কি বলছে, একটি সুষম বহুভুজের সকল অন্তঃকোণগুলির সমষ্টি এবং বহিঃকোণের অনুপাত 24:1, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? তাহলে সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টির ফর্মুলা হলো 2 × n-2 × 90° ডিভাইডেড বাই প্রতিটি, একটি বহিঃকোণ মানে প্রতিটি বহিঃকোণ, তার ফর্মুলা হলো 360°/n। এই দুইয়ের অনুপাত দেওয়া রয়েছে 24:1। এখান থেকে আমাকে বের করতে সেই বহুভুজটির বাহু সংখ্যা কত ছিল, তাহলে একে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 × 90° × n-2, আর উপরে n চলে যাবে আর নিচে আসবে 360° ইকুয়াল টু 24/1। এবার তুমি কাটাকাটি করো, 90কে যদি আমরা কাটাকাটি করি 4 যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 12, তাহলে কোনাকুনি যদি গুণ করে দেই n² - 2n ইকুয়াল টু 48। n² - 2n - 48, একে যদি আমরা মিডল টার্ম করি বা দ্বিঘাত সমীকরণ সলভ করব কিভাবে দেখো। 48কে ভেঙে বিয়োগ করে আমাকে আনতে হবে 2। বিয়োগ করে মানে 48-এর আগের চিহ্নটা দেখতে হবে, সেটা রয়েছে মাইনাস। তাহলে বিয়োগ করে আমাকে 2 আনতে হবে। কিভাবে আসতে পারে? 8 × 6, 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2। তার মানে আমি 2n এর জায়গায় লিখতে পারি 8 - 6। এইখান থেকে আমরা একবারে n এর মান বের করে দেব। তাহলে n এর মান বেরোবে 8 সামনে নাও, 8 এর সামনের চিহ্ন কি রয়েছে? মাইনাস, তাহলে গুণ করে দেবে। প্লাস মাইনাসে -8, চিহ্নটা খালি পরিবর্তন করে দাও, তাহলে -8 এর জায়গায় বসবে +8। একই রকম ভাবে আবার এই মাইনাস রয়েছে, মাইনাস সময় 6 এর আগের চিহ্ন কি রয়েছে? মাইনাস, মাইনাসে মাইনাসে +6, চিহ্নটা খালি পরিবর্তন করে দাও -6। তাহলে n এর মান আমরা পেলাম একটা 8, আরেকটা পেলাম -8। তাহলে বাহুর সংখ্যা কোনোদিনও কি ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তাহলে এই মানটা আমরা -6 মানটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের নিতে হবে n = 8। এটাই হলো বহুভুজের বাহু সংখ্যা। দশ সেমি ব্যাসার্ধ এবং 20 সেমি উচ্চতার কতগুলি সিলিন্ডার 20 সেমি ব্যাসার্ধ 100 সেমি উচ্চতার একটি পূর্ণ সিলিন্ডারে থেকে জল পূর্ণ করা যাবে? তার মানে কি কতগুলি বের করতে বলছে? তাহলে ছোটটা কোনটা ছিল? 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 20 সেমি সিলিন্ডার, ছোট, এটা ছোট। এর ব্যাসার্ধ ছিল 10 সেমি এবং হাইট ছিল 20 সেমি। আরেকটা বলেছে এই সিলিন্ডার থেকে এটা বড়, যার হাইট হলো 100 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হলো 20 সেন্টিমিটার। এখন বলছে এই ছোট ছোট মাপের এই বড়টা ভেঙে কতগুলো তৈরি করা যাবে সেটাই আমাকে বের করতে বলছে। এটাই আসলে মধ্য কথা। তাহলে আমাদের কি একটা থেকে আরেকটা তৈরি হওয়া মানে কি? আসলে কি মানে একটা থেকে আরেকটা তৈরি হওয়া বা একটার মধ্যে কি বলছে, একটি জলপূর্ণ সিলিন্ডার থেকে জল দিয়ে পূর্ণ করা যাবে, মানে এখান থেকে এই ভেতর থেকে জল নিয়ে কতগুলো এরকম বোতল বোতল তৈরি করা যাবে। এটাই মধ্য কথা একই, মানে একটা বড়টার থেকে আরেকটার আয়তন থেকে ছোট এরকম কতগুলো তৈরি হবে। তার মানে কি এটার বড়টার আমরা আয়তন বের করব আর ছোটটার আয়তন বের করব।
আর দুটোকে ডিভাইড করে দেবো বড়টাকে বাই ছোটটা, তাহলে কি কতগুলো নাম্বার হবে সেটাই আমাদের বের হবে। এটি হলো মোদ্দা কথা। তাহলে কি আয়তনের খেলা, তাহলে আয়তন কি, চোঙের আয়তন বের করার ফর্মুলা লাগতে হবে। সিলিন্ডারের আয়তন বের করার ফর্মুলা হলো পাই আর স্কয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে বড়টার আয়তন, বড়টার হলো ফর্মুলা তো পাই বসবেই, বড়টার ব্যাসার্ধ 20, তাহলে 20 ইন্টু 20 মানে 400 পাই আর স্কয়ার। হাইটটা হলো আমাদের 100 সেন্টিমিটার, এটা হলো হাইট গেল। ছোটার এবার পাই, ব্যাসার্ধ হলো ছোটার 10, 10 10 100, হাইট হলো 20 ইন্টু 20। এবার তোমরা পাই পাই কাটো, এই 0 0 আমরা কাটবো। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর বাড়াবে 4 5 20, অপশন সি। এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বলছে একে সরল করলে কত অ্যান্সার বাড়াবে, কারণ বর্গমূল করতে বলছে। 729 এর বর্গমূল আর 400 বর্গমূল, 729 এর বর্গমূল করলে আমরা পাবো 27, আর 400 বর্গমূল করলে আমরা পাবো 20, এবং এতে ডিফারেন্স বের করতে বলছে, অ্যান্সার হবে 7। আমন যদি 5 টাকায় 6টি পেন্সিল কিনে 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করে, তাহলে লাভের শতাংশ কত? তাহলে আমন কিনছিল কত, 6টি পেন্সিল সে কিনেছিল, সিপি এটা 5 টাকা দিয়ে, এটা 22 টাকায়, এটা সিপি, এবং সে 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করেছিল, 5টি পেন্সিল বিক্রি করেছিল 6 টাকায়, এতে তার কত পার্সেন্ট লাভ হলো সেটাই আমাকে বের করতে বলছে। যখন এই টাইপের অঙ্ক দেবে, 6টা পেন্সিল 5 টাকায়, আবার 5টা পেন্সিল 6 টাকায়, তখন আমরা লাভের হার বের করতে গেলে সবসময় মারবে কোয়ান্টিটিটাকে আমাকে সেম করে নিতে হবে। তাহলে প্রথমটা 6টি রয়েছে, তাহলে সমান করার জন্য কি একে 5 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে 6 দিয়ে গুণ করে, দেখো 5 6 30 সমান সমান কোয়ান্টিটি হয়ে গেল 5 6 30। তাহলে এখান থেকে মনে রাখবো প্রথমটাকে তো আমরা 5 দিয়ে গুণ করলে, এই পাশেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, আর এখানে 6 দিয়ে গুণ করেছি, তাহলে এই পাশেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36। তাহলে আমাদের কস্ট প্রাইস হলো 25 টাকা, আর সেলিং প্রাইস হলো 36 টাকা। তাহলে লাভ হলো কতটা, লাভ হলো সেটা দেখে নেবে, 11 টাকা লাভ। আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি, কস্ট প্রাইসটাকে নিচে দিতে হবে ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 11 44%। একটি সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা 2:1 অনুপাতে রয়েছে, বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল 16 মিটার স্কয়ার হয়, তবে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে একটা সিলিন্ডারের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে, আমি ব্যাসার্ধ ওকে ধরলাম 2x, কারণ অনুপাত উঠাতে গেলে কিছু একটা চালনা দিয়ে গুণ করতে হয়। আর হাইট তাহলে কত হবে, 1 কে x দিয়ে গুণ করব, এটা হলো হাইট। এখন ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কোন পৃষ্ঠের ক্ষেত্রফল, বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে এটা যদি আমাদের চোঙ হয়, এই চোঙ বা সিলিন্ডার একই জিনিস, এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, বাইরের পৃষ্ঠ। তাহলে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো চোঙের ক্ষেত্রে 2 পাই আর এইচ। আর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে মোট পৃষ্ঠ মানে কি, উপরের ঢাকনিটা আর নিচের ঢাকনিটা নিতে হবে, তার মানে এর সঙ্গে আবার 2 পাই আর স্কয়ার নিতে হবে, যোগ করতে হবে। এই দুটো যোগ করলেই আমরা মোট ক্ষেত্রফল এখান থেকে বের করতে পারবো। কেন নিচেরটা পাই আর স্কয়ার নিলাম, দেখো এই পাশে বৃত্ত না, নিচের তলাটা চোঙের, আর উপরেটা তো বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, দুপাশে রয়েছে তাই 2 পাই আর স্কয়ার। তার মানে এই দুটো সাম করলেই আমাদের টোটাল যে এরিয়াটা বেরোবে সেটাই এখানে আমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো প্রথমে দেওয়া রয়েছে আমাদের একটার মান, সেটা বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল, বাঁকা পৃষ্ঠ মানে 2 পাই আর এইচ এর মান। 2 পাই আর এইচ এর ফর্মুলাটা ইউজ করব, 2 পাই এর মান হলো 22/7, আর আর এর মান হলো 2x ইন্টু এইচ হলো x, এর ভ্যালু দেওয়া রয়েছে 616। এখান থেকে আমি আগে x এর মানটা বের করে নিই। তাহলে দেখো আমি যদি 11 দিয়ে কাটাকাটি করি, 11 দোকানে 22, 11 দিয়ে কাটাকাটি করলে 5 11 55, 6 66, 6 11 66, 2 দোকানে 4, 4 দোকানে 8, 7 8 56। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম আমরা 49। তাহলে এক্স এর মান আমরা পাবো, বর্গমূল করতে হবে, 7 হলো এক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ সব হাইট দুটোই বের করে নিতে পারবো। তাহলে রেডিয়াস হবে এখন 7 দোকানে 14 এবং হাইট হবে 7 এত মিটার। এখান থেকে আমাকে বের করতে বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত। দেখো এই যে বক্রতা পৃষ্ঠ রয়েছে 2 পাই আর এইচ, এর ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছি, তার ক্ষেত্রফল সরি এর ক্ষেত্রফল দেওয়াই রয়েছে
616 মিটার স্কোয়ার। তাহলে আমাদের কাজ কি এখন? খালি এই উপরের পোর্শন আর নিচের পোর্শনের ক্ষেত্রফলটা বের করার, মধ্যে কথা 2 পাই আর স্কোয়ার বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। 2 পায়ের মান 22/7, আর 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 এর মান আমরা বের করলাম এখান থেকে, আর 7 7 দোকানে 14, আর এর জায়গায় বসাবো আমরা 14। তাহলে 14 দুবার হবে, 14 ইন্টু 14, 7 দোকানে 14, এবার তোমাকে গুণ করতে হবে, 22 দোকানে 44, 44 দোকানে 88 ইন্টু 14। তাহলে 8 14 112, হাতে হলো 2, 2 বসলো, হাতে হলো 11, 8 14 112, 112 আর 10 হলো 122, একে 123, তাহলে এত মিটার স্কোয়ার। তাহলে এই যে আমি ক্ষেত্রফলটা বের করলাম, এটা আসলে কি? চোঙের উপরের আর নিচে যে তলাটা রয়েছে বৃত্তাকার তলা, তার ক্ষেত্রফল হলো দুটোর এত। এখন বলছি মোট ক্ষেত্রফল কত? তাহলে 500 তাহলে ক্ষেত্রফল অলরেডি আমরা জানি 616, তার সঙ্গে 1 2 3 এর যোগ করলে টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে অ্যান্সার দাঁড়াবে আমাদের 1232 প্লাস 616, এটাই হবে টোটাল এরিয়া। 6 2 8, 3 1 4, 6 2 8 1, 1848। 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি 250 মিটার লম্বা ট্রেন বিপরীত দিকে 62 কিলোমিটার বেগে আরেকটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তখন কি বলছে? একটি 200 মান চলমান 1 মিটার বেগে চলমান একটি 250 মিটার লম্বা ট্রেন বিপরীত দিকে এত কিলোমিটার আরেকটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করলে, একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনের লেন্থ তো বৃহৎ, তার মানে দুটো লেন্থ আমাকে যোগ করে নিতে হবে রিলেটিভ ভেলোসিটি বের করার জন্য। তাহলে একটা ট্রেনের লেন্থ আমরা জানি, সেটা হলো 250, কিন্তু অপর ট্রেনের লেন্থ আমাদের জানা নেই, তাকে আমি x ধরে নিলাম। এটা হলো টোটাল লেন্থ ডিভাইডেড বাই টোটাল রিলেটিভ ভেলোসিটি নিতে হবে। এখন দেখতে ট্রেন কোন দিকে যাচ্ছে, একই দিকে না বিপরীত দিকে? প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে বিপরীত দিকে। রিলেটিভ ভেলোসিটিতে যখন একই দিকে বলবে তখন আমরা বিয়োগ করব, আর বিপরীত দিকে বের করতে গেলে আমাদের যোগ করতে হবে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে। কেন রিলেটিভ ভেলোসিটি? একটা আরেকটাকে যে অতিক্রম করে, সেই ক্ষেত্রে আমরা রিলেটিভ ভেলোসিটি প্রয়োগ করি। রিলেটিভ ভেলোসিটি কত হবে? যোগ করে নাও, 62 আর 100, তাহলে 162 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। 162 ইন্টু 5/18, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে আনি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। উল্টা বললে পরে আমরা কি 18/5 দিয়ে গুণ করব। এবার কাটাকাটি করে দাও, 7 8 56, 8 9 72, 9 7 16, 9 দিয়ে যাচ্ছে, 5 9 45। এটা হলো রিলেটিভ ভেলোসিটি, তাই টোটাল ডিস্টেন্স, আর হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি বেগ। তাই টাইম বেরোলো, টাইমের মান দেওয়া রয়েছে 10 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 250 প্লাস এক্স ইকুয়াল টু 450। তাহলে এক্স এর মান আমরা পাবো 002, 200 হবে এই অঙ্কের সঠিক উত্তর। এ এবং বি যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এ গ্রেটার দেন বি এর মূল হয়, মূল মানে 20 বা ভ্যালু, এক্স এর ভ্যালু, তাহলে এক্স দ্বিঘাত সমীকরণের যার মূল 2a মাইনাস 1 এবং 2b মাইনাস 1 হলো, তাহলে সেই ইকুয়েশনটা কি হবে সেটা বের করতে। তাহলে তোমাদের কোশ্চেনটা আরেকবার ভালো করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এই সমীকরণের দুটো বীজ, মানে এটা দ্বিঘাত সমীকরণ, সলভ করলে আমরা দুটো বীজ পাবো, সেই দুটো বীজ এ আর বি দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে যে দুটো বীজ পাই, তাহলে এটা সমাধান করে দেখি এক্স এর মানটা কি বেরোয়। এটা দ্বিঘাত সমীকরণ, যদি এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে সলভ করে দুটো মান পাবো এক্স এর। তাহলে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম এই টাইপের অঙ্ক থাকলে আমরা সহজভাবে কিভাবে করব, এই যে 12 রয়েছে কনস্ট্যান্ট টার্ম, এটাকে ভাঙবো, ভেঙে এক্স এর সামনে কি রয়েছে কিছু নেই, মানে 1 বানাতে হবে। কি করে? এই যে 12 সামনের চিহ্ন বিয়োগ করে, তাহলে 3 4 12, তাহলে 1 এর জায়গায় আমি তাহলে লিখতে পারি 4 - 3। এখান থেকে একবারে অ্যান্সার আমরা বের করব এক্স ইকুয়াল টু 4 এর সামনে চিহ্ন রয়েছে প্লাস, আর এক্স এর সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে বদলে দেবে, তবে প্লাস মাইনাসে মাইনাস করে চিহ্নটা বদলে প্লাস। তাহলে এক্স এর একটা মান 4। একই রকম ভাবে আরেকটা মান আমরা বের করব, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3, মানটা বদলে দাও মাইনাস 3। এই তাহলে এক্স এর দুটো মান পেয়ে গেলাম, তাহলে একটার মান হলো আমাদের এ, আরেকটার মান হলো বি। এখন এই মানটা এই যে অপর যে সমীকরণের বীজ দেওয়া রয়েছে, সেই বীজের মধ্যে আমরা এটাকে পুট করব। তাহলে প্রথম থেকে এর মান পেলাম 4, 4 এর মানটা এখানে বসিয়ে দাও, 4 দোকানে 8 থেকে 1 বিয়োগ করলে 7,
এটা একটা 20। আবার এই যে বি এর মান বের করলাম -3, এটা এখানে বসাতে হবে, -3 দোকানে 6 এক 5 -5। এই যে বি এর মান -3 উপরটাতে বসালাম, -3 দোকানে 6 +1 -7। তাহলে এই যে দুটো 20 পেলাম, এই যে একটা 20 আলফা আর বিটা, এই যে নতুন 20 2a - 1 মানে 7, আবার 2b + 1 মানে -5। এই যে দুটো এখন নতুন 20 পাওয়া গেল, এই দুটো দিয়ে যে ইকুয়েশনটা তৈরি হবে সেই ইকুয়েশনটা কি সেটাই এখানে বের করতে বলেছে। দেখো কোন সমীকরণে যদি আমরা দুটো বিট জানি, দ্বিঘাত সমীকরণ, তার ইকুয়েশন বের করার সহজ টেকনিক হলো x² মাইনাস সেই বীজদ্বয়ের যোগফল তোমাকে করতে হবে ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে 7 আর -5 তার মানে 2 হবে, ইনটু x আর বীজদ্বয়ের গুণফল প্লাস মাইনাসে -35 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশন পাবো x² মাইনাস 2x মাইনাস 35 ইজ ইকুয়াল টু 0। কোন ইকুয়েশনের সঙ্গে মিলছে? x² মাইনাস 2x মাইনাস 35, অপশন বি হবে সঠিক উত্তর। একটি ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে আর এটি রাজ ও মধুকে ওভারটেক করে, যারা একই দিকে যথাক্রমে 2 কিলোমিটার/আওয়ার এবং 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাচ্ছে। ট্রেনটি রাজকে 9 সেকেন্ড এবং মধুকে 10 সেকেন্ডে ওভারটেক করে। যদি ট্রেনটি x মিটার লম্বা হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলছে। এখানে দুজন ব্যক্তি রয়েছে, রাজ আর একটা মধু। এই রাজকে কি বলছে? একই দিকে অতিক্রম করে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কেস, একই দিকে গেলে আমরা কি করি? বিয়োগ করতে হয়, আর বিপরীতে গেলে যোগ। এটা আমাদের হাতে রাখা হলো। তারপরে কি বলছে? যথাক্রমে 2 কিলোমিটার 4 কিলোমিটার বেগে হাঁটছে। তাহলে প্রথম জনের যে গতিবেগ, প্রথম জন কে ছিল? রাজ, তার গতিবেগ দেওয়া রয়েছে 2 কিলোমিটার/আওয়ার এবং দ্বিতীয় জনের গতিবেগ দেওয়া রয়েছে 4 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা মিটার পার সেকেন্ডে অঙ্ক করব, যেহেতু সেকেন্ড সেকেন্ডে মান দেওয়া রয়েছে, তাই কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এর জন্য আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। পরের টাকাও ঠিক তাই, 4 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। কাটাকাটি করলে আমরা পাবো এখান থেকে 5/9 মিটার পার সেকেন্ড। পরেরটার থেকে আমরা পাবো 2 দোকানে 4, 9 দোকানে 18, 5 দোকানে 10/9 মিটার পার সেকেন্ড। তাহলে আমি গতিবেগ পেয়ে গেলাম, প্রথম জনের গতিবেগ, দ্বিতীয় জনের গতিবেগ। আমি ট্রেনের গতিবেগ জানি না, সেই গতিবেগটা আমি ভি ধরলাম, ভি মিটার পার সেকেন্ড। আর একজনকে আরেকজনকে অতিক্রম করে প্রথমটাকে, তাহলে x মিটার লম্বা ট্রেন তো অতিক্রম করে কত সেকেন্ডে? প্রথম জনকে 9 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা রিলেটিভ ভেলোসিটির মান, তাহলে প্রথম জনের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে r1 প্রথম জনের ক্ষেত্রে, x/9 এত মিটার বাই সেকেন্ড। দ্বিতীয় জনের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হবে আমাদের r2, তাকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে x/10 মিটার বার সেকেন্ড। তাহলে আমাদের এখন তার রিলেটিভ ভেলোসিটির খেলা। রিলেটিভ ভেলোসিটি এখানে কি বলছি? কোন দিকে যাচ্ছে? একই দিকে, তার মানে বিয়োগ করতে হবে এতটুকু। রিলেটিভ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ট্রেনের বেগ মাইনাস ব্যক্তির বেগ, ম্যানের। এই ফর্মুলা দিয়ে আমরা এখন অঙ্ক করব। রিলেটিভ ভেলোসিটির মান কত প্রথম জনের ক্ষেত্রে? এটা তুমি দেখে নেবে, x/9 গেল মাইনাস 10 এর বেগ। আচ্ছা, আমাদের কি রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, এটা তাহলে ইকুয়াল টু করে দিই, গেল ইকুয়াল টু 10 এর বেগ মাইনাস ব্যক্তির বেগ। তাহলে প্রথম ব্যক্তির বেগ কত? 5/9। এই ফার্স্ট কন্ডিশন এটা। একই রকম ভাবে সেকেন্ড কন্ডিশনে আসো। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি হলো আমাদের x/10 ইজ ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে x/10, তাহলে ভি মাইনাস দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বেগ হলো 10/9। এখন এই দুটো ইকুয়েশন সমাধান করে আমাকে x এর মান বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে লিখতে পারি x/9 প্লাস 5/9, প্রথমটাকে x/9 প্লাস 5/9, আর দ্বিতীয়টার থেকে আমি এটাকে লিখতে পারি x/10 প্লাস 10/9। এই হলো দুটো কেস। তার মানে এই দুটো তো ভি এর মান, তার মানে দুটো সমান। এটা আমাকে সলভ করতে হবে। তাহলে সলভ করলে পরে আমরা পাবো, তাহলে এক্সটাকে এক পাশে যাবে, তার মানে একবারে ক্যালকুলেশন করছি একটু, 90। তাহলে 10 9x, এটা এই পাশে আসলো 9টা, 10টা এই পাশে আসলো, 9 10 10x বিয়োগ 9x x, তাহলে এটা এই পাশে যাবে। তাহলে 10 9 9 গেলে কত? 5 5,
তাহলে 9×10⁻90 x = আমরা পাবো 5×10⁻50। এটাই হবে আমাদের। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি সহমৌলিক? কোপাইম। কোপাইমের ডেফিনেশন তোমাকে জানতে। কোপাইম মানে কি? দুটো সংখ্যা যাদের গসাগু করলে 1 অ্যান্সার হয় তারা হলো কোপাইম। তাহলে এখানে কোপাইম হবে এখন দেখো 17 আর 23, কারণ 17 আর 23 যদি গসাগু করি অ্যান্সার হবে আমাদের 1। 14 আর 21 গসাগু করলে আমরা 7 পাবো, তাহলে এটা হবে না। 12 আর 24 যদি আমরা গসাগু করি 12 পাবো, আর 15 আর 25 গসাগু করলে আমরা 15 পাবো। তার মানে এগুলো তিনটার মধ্যে একটাও সম্ভব নয়। অপশন এ হবে সঠিক উত্তর। যদি একটি আলমারি বিক্রয় মূল্যে দ্বিগুণ করা হয় তবে লাভ 3 গুণ হয়, লাভের শতাংশ কত? আমরা জানি লাভ = সেলিং প্রাইস মাইনাস কস্ট। এখন কন্ডিশনে বলছে যে লাভকে 3 গুণ করা হবে। আচ্ছা, লাভ 3 গুণ করা হলো, বিক্রয় মূল্যকে দ্বিগুণ করা হলো, কস্ট প্রাইসটা ফিক্স। এখান থেকে আমাকে বের করতে বলেছে লাভের শতাংশ কত। লাভের শতাংশ যদি আমাদের বের করতে হয় কি দরকার? আমাদের এসপি আর সিপির মধ্যে রিলেশন দরকার, তাহলেই আমি এখান থেকে লাভের হার বের করতে পারবো। এটাই আমাকে করতে হবে। তাহলে দেখো এখানে দুটো ইকুয়েশন পেয়েছি, এটা হলো প্রথম ইকুয়েশন, পরেরটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে দুটোর মধ্যে ফিক্সড জিনিসটা একটা দেখা যাচ্ছে পি, এই পি কেই সমান করবো। তাহলে পরেরটাকে আমি প্রথমটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, 3s 3s 3c, পি 3p 3p সমান হয়ে গেল। তাহলে আমি এখন লিখতে পারি 3s - 3c = 2s - c। তাহলে এস গুলোকে এক পাশে নিয়ে আসো, তিনটার থেকে দুইটা গেলে একটা, এই তিনটা ওই পাশে গেলে কত হবে? 2, 3 একটা, তাহলে 2c। তাহলে s/c = 2/1। তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও হলো 2:1। তার মানে সেলিং হলো 2 আর কস্ট হলো 1। তাহলে নিশ্চয়ই লাভ হলো। লাভ কতটা হলো? তার মানে এই গ্যাপটা 2 এর থেকে 1 নাও, তাহলে বিয়োগ করলাম, 1 হলো লাভ। আর লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর বের করি। কস্ট প্রাইস আমাদের দেখো নিচে, সি এর মান মানে 1 × 100, তাহলে 100%। এতকে ভগ্নাংশে রূপান্তরিত করতে বলেছে। ভগ্নাংশ আমাদের দুজনের শুদ্ধ আর মিশ্র। এখানে যেটা সংখ্যা দেওয়া সেটা হলো মিশ্র। কেন? দেখো দশমিকের পরে একটা ঘর ফাঁকা রয়েছে, তারপর পৌনঃপুনিক শুরু হয়েছে, এই টাইপের যখন থাকে তখন বলে মিশ্র। মিশ্র করার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো প্রথমে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাকে লিখবে 2 3 6, তারপরে পৌনঃপুনিক বাদে কি সংখ্যা রয়েছে সেটাকে লেখো। দশমিকের পরে এখানে 2 রয়েছে, বিয়োগ 2। আর পৌনঃপুনিক আলা কতগুলি সংখ্যা রয়েছে? দুটো, এর জন্য দুটো 9 পাবো। আর পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কয়টা সংখ্যা ঘর রয়েছে? একটা, 2, তার জন্য একটা শূন্য। এই হলো নিয়ম। 236 থেকে যদি 2 যায় তাহলে 234, আর এখানে 990। এবার দেখো 3 4 4 3 7 2 9, 9 দিয়ে যাচ্ছে, 9 2 18, 5 54, 6 9 54, 110, 2 দিয়ে কাটাকাটি করলে 13, আর এখানে আমাদের আসবে 55। তাহলে 13/55 হবে সঠিক উত্তর। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক। 1 + tan² θ * 1 - cos θ * 1 + cos θ। এই দুটো দেখো একটা ফর্মুলা যাচ্ছে, সেটা হলো a² - b² এর ফর্মুলা। এটাকে তাহলে আমি লিখতে পারি 1² - sin² θ। আবার 1² - sin² θ = আমরা জানি cos² θ। এখান থেকে আরেকটা আমরা ফর্মুলা জানি 1 + tan² θ = sec² θ। তাহলে সবই তো গুণে রয়েছে, তাহলে পড়ে থাকলো আমাদের এখানে প্রথম থেকে sec² θ, আর নেক্সট দুটো থেকে আমি বের করলাম দুটো টার্ম থেকে cos² θ। তারপর এই দুটোর মধ্যে কি রয়েছে? আবার গুণ, তাহলে এই দুটোকে গুণ করলে অ্যান্সার। তাহলে sec² θ * cos² θ। আবার আমরা জানি sec এর উল্টা হলো cos, তাহলে sec আর cos গুণ করলে নিশ্চয়ই তাহলে 1 হবে অ্যান্সার। a = 2 হলে এত চতুর্থ সমানুপাতির মান কত? এর মানটা এখানে বসাতে হবে। এর মান 2 বসাও, 4 × 2 = 8 আর 7 15, পরেরটাতে বসালে 11 × 2 = 22 আর 3 25, 6 × 2 = 12। আমাদের 4 নম্বরটা বের করতে বলেছে। 4 নম্বর বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম। তাহলে দ্বিতীয় গুণন তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। 5 × 5 = 25, 3 × 5 = 15, 3 × 4 = 12, 4 × 5 = 20।
ক্রমবর্ধমান ক্রমে নেওয়া 4টি মৌলিক সংখ্যা রয়েছে। প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফল 1771 এবং শেষ দুটি মৌলিক সংখ্যার যোগফল এত, তাহলে শেষ দুটি মৌলিক সংখ্যার গুণফল কত? এই টাইপের অঙ্ক দিয়ে সবার প্রথমে তুমি একে উৎপাদকে বিশ্লেষণ করবে। 1771, দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 দোকানে 14, 14 গেলে 3, 37, 5 7 35, 2 21, 3 7 21, 11 দিয়ে যাবে, 11 দোকানে 22, বলতে 22 গেলে কত? 3, 3 11 33। তাহলে 1771 কে আমরা ভেঙে পেলাম হলো 7 গুণন 11 গুণন 23। দেখো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। এখন বলছে প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফল এত, তার মানে এই তিনটাকে গুণ করলে নিশ্চয়ই আমরা পাবো 1771, এটুকু কনফার্ম। তারপরে কি বলছে? শেষ দুটি মৌলিক সংখ্যার যোগফল, তাহলে প্রথমটা যদি আমরা পি ধরি, কিউ, আর আরেকটাকে এস, তাহলে এস আর এর মান তো আমাদের জানা 23, তাহলে এস এর মান কি হবে সেটা আমাকে বের করলেই অঙ্ক হবে। তাহলে আবার বলছে শেষের দুটোর যোগফল, মানে আর আর এস এর যোগফল দেওয়া রয়েছে 82, তাহলে আর প্লাস এস ইকুয়াল টু 82। তার মানে আর এর মান যদি 23 আমরা জানি, বসিয়ে দাও, তাহলে এস এর মান বিয়োগ করলে বেরোবে। 12 থেকে 3 বিয়োগ করলে 9, 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে এস এর মান আমরা বের করলাম 59। তাহলে এস এর মান হলো 59। এখন প্রশ্নে বলেছে শেষ দুটি মৌলিক সংখ্যার গুণফল, মানে 23 × 59 গুণ করলে কত হবে, এই হলো অঙ্ক। তাহলে গুণটা করতে হবে তোমাকে। দেখো প্রত্যেকটা শেষেই 7 দিয়ে রয়েছে। 3 নং 27, 3 5 15, 2 17, 9 দোকানে 18, 5 দোকানে 10 একে 11, 7 7 8 7 15, 1 1 2 একে 3 1, তাহলে 1357 হবে সঠিক উত্তর। মুন্না একটি ভ্রমণ সংস্থার 3টি 4 আসনের গাড়ি এবং 2টি 8 আসনের ম্যাক্সি ক্যাব গাড়িতে প্রতি যাত্রী রাউন্ড ট্রিপের ভাড়া 25 টাকা এবং ম্যাক্সি ক্যাবে 20 টাকা। আসনগুলির গড় ব্যবহার 100%। একটি রাউন্ড ট্রিপের জন্য প্রতিটি যানবাহনের গড় আয় কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 3টি 4 আসনের গাড়ি, তাহলে সিট সংখ্যা কত? 3 4 12, 12টা। আর ম্যাক্সি গাড়ি সাধারণ গাড়িটা, আর ম্যাক্সির ক্ষেত্রে 2টি 8 আসনের গাড়ি, সিট সংখ্যা হলো 8 দোকানে 16টা, এটা সিট সংখ্যা বের করে নিলাম। আর আসনগুলি গড় ব্যবহার 100%, মানে প্রত্যেকটা সিটে একজন করেই বসবে, একটু কনফার্ম। এরপরে কি বলছে? গাড়িতে প্রতি যাত্রীর রাউন্ড ট্রিপের ভাড়া 25 টাকা, তাহলে একজনের ভাড়া 25, তাহলে 12 জনের। প্রথমটা কিসে? ম্যাক্সের ক্যাবে কত? 20, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে, যেহেতু একজনের ভাড়া 20 আর 16 জন বসে, তাহলে টোটাল ভাড়া হবে 16 দোকানে 32, 320 টাকা টোটাল ভাড়া। আর প্রথম কাজটার ক্ষেত্রে প্রত্যেকের ভাড়া কত? 25 টাকা, তাহলে একজনের ভাড়া 25 টাকা, তাহলে 12 জনের কত? 12 × 25, 5 12 60, 12 দোকানে 24 আর 6 30, 5 12 60, 12 300 টাকা। এখন কি বলছে? প্রতিটি যানবাহনের গড় আয় কত, টোটাল আয় কত বের করে নিয়ে আগে যোগ করতে হবে। 0 0 2 2 3 3 6, এটা হলো টোটাল ভাড়া। তাহলে প্রতি গাড়িতে ভাড়া কত? গাড়ি সংখ্যা কত ছিল আমাদের? 3টি হলো প্রথমটা, পরেরটা 2টি হলো ম্যাক্সি, 3 আর 2 5টি গাড়ি, 5টি গাড়ি টোটাল। 5 12 60, 2 20, 124 হবে সঠিক উত্তর। এটাই হলো প্রতিটি যানবাহনের আয়, যানবাহনের আয়। কত সময়ে 10% বার্ষিক সরল সুদের হারে একটি অর্থের পরিমাণ দ্বিগুণ হবে? এই টাইপের অঙ্ক করবে, যখন বলে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, তখন ডাইরেক্ট তুমি ফর্মুলা ইউজ করবে 100 × n-1/r। এছাড়াও তোমরা এইভাবে করতে পারো, আমি ধরলাম পি এর মান 1, তাহলে যেটা দ্বিগুণ হবে তার মানে অ্যামাউন্ট হবে 2, তাহলে ইন্টারেস্ট হবে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে i = ptr/100, i এর মান 1, p এর মান 1, আর আমাকে কি বের করতে হবে? t × r এর মান 10, নিচে কত? 100, 10 10 এ 100, তাহলে t = আমরা পাবো 10। আর এখানেও তুমি করতে পারো 100 কয় গুণ? দ্বিগুণ, এর জায়গায় 2 বসাবে, 2 এর থেকে 1 গেলে 1, আর নিচে 10, 10%, সরি 10 ইয়ার।
পরেরটা সিম্পলিফিকেশন, সরল অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী হবে। তাহলে প্রথমে কি রয়েছে, 48 ভাগ 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 যোগ করলে 2, 4 দোকানে 8 ভাগ 24। তাহলে একে যদি আমরা একবারই ক্যালকুলেশন করে পাবো, উপরে যাবে -48 আর নিচে আসবে 8 × 24, 24 দোকানে 48, নিচে হবে 4, তাহলে -1/4 হবে এর কারেক্ট অ্যান্সার। 18 এবং 54 তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমান যখন বের করতে নেবে তুমি ধরবা তৃতীয় সমানুপাতি x, তাহলে কিভাবে লেখা যায় এটাকে, 18/x ইকুয়াল টু x/54। 18/x প্রথম, সরি পরেরটা হবে 54, তৃতীয় সমানুপাতি হলো এত। তাহলে 18:54 ইকুয়াল টু 54:x। তাহলে 18/54, 54/x, 3 18 54, 3 দিয়ে গুণ করো, x ইকুয়াল টু 3 4 12 2, 3 5 15 একে। একটি চতুর্ভুজের কোণের অনুপাত 2:5:7:10, তো চতুর্ভুজের বৃহত্তম ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্য কত? তো চতুর্ভুজের চারটা কোণের অনুপাত দেওয়া রয়েছে এত এত অনুপাতে, আর চতুর্ভুজের চারটা কোণ যোগ করলে হয় 360 ডিগ্রি। এই ফলটা, এই লজিক দিয়েই এই অঙ্কটা হবে। তখন চারটা কোণ যোগ করে দাও, তাহলে 5 2 7, 7 7 14, 14 24, তাহলে 24 এর ভ্যালু 360 ডিগ্রি। তাহলে একের ভ্যালু আমরা বলবো 360 ডিগ্রি বাই 24। এখান থেকে আমাকে বের করতে বলছে বৃহত্তর ক্ষুদ্রতম কোণের মধ্যে পার্থক্য। বৃহত্তর হলো 10 আর ক্ষুদ্রতম হলো 2, এর পার্থক্য হলো 8, তার মানে 8 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু আমরা জানি 360/24, তাহলে 8 এর ভ্যালু হবে 360/24 ইন্টু 8, 3 8 24, 3 12 36, তার মানে 120 ডিগ্রি হবে এর সঠিক উত্তর। রাজ এবং তার বোনের গড় বয়স 8 বছর। যদি রাজের বয়স 10 বছর হয়, তার বোনের বয়স কত? রাজ আর তার সিস্টার দুজন টোটাল বয়স হবে 8 দোকানে 16 বছর, আর রাজের বয়স দেওয়া রয়েছে 10 বছর, তাহলে তার বোনের বয়স হতে হবে 6 বছর। এটাই আমাকে বের করতে বলছে বোনের বয়স কত। আজকের ক্লাসে এই 20খানা অঙ্ক ছিল, 20খানা অঙ্ক আমরা করে দিলাম, সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে কিছু না কিছু উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।